বন্যার প্রভাব রাজধানীর বাজারে কম সরবরাহের অজুহাতে সবজির দাম দ্বিগুণ, ঊর্ধ্বমুখী ডিমের দর ডজনে বেড়েছে 10 টাকা, নওগাঁয় বাড়ছে সরু চালের দামও। চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত 7 লাখ মানুষ, দ্রুত পুনর্বাসনে কাজ করছে সরকার, পতেঙ্গায় ত্রাণ দিয়ে অর্থমন্ত্রী। চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত। ইরানে ফের দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলা, নিহত 7। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত, যুদ্ধাপরাধের অভিযোগ আরাকচির। সমঝোতা চায় তেহরান, দাবি হোয়াইট হাউসের। মহাকাব্যিক ফাইনালের আগে অনুশীলনে আর্জেন্টিনা ও স্পেন, বিশ্রামে মেসি, ইনজুরি থাকলেও খেলবেন ইয়ামাল পেদ্রো, নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বন্যার প্রভাব রাজধানীর বাজারে বেশিরভাগ সবজির দামই প্রায় দ্বিগুণ, কেজি প্রতি বাড়তি গুনতে হচ্ছে 40 থেকে 60 টাকা। ঊর্ধ্বমুখী রয়েছে ডিম ও মাছের বাজারও। ছুটির দিন সকালে কারওয়ান বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 থেকে 160 টাকায়, শসা 200, গাজর 160, বেগুন 120 এবং পটল, ঢেঁড়স ও কাঁকরোল বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। বিক্রেতাদের দাবি, বৃষ্টি বন্যায় বিভিন্ন অঞ্চল থেকে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। এদিকে সপ্তাহ ব্যবধানে 10 টাকা বেড়ে ডজন প্রতি লাল ডিম 135 আর সাদা ডিম বিক্রি হচ্ছে 120 টাকায়। বেশিরভাগ মাছের দামও কেজি প্রতি বেড়েছে 40 থেকে 50 টাকা। 1 কেজি শসা 200 টাকা, তারপরে 1 কেজি টমেটো 160 টাকা, 1 কেজি বেগুন 120 টাকা, বটবটি 1 কেজি 200 টাকা, একটা লাউ 80 টাকা। দাম বাড়ার কারণ হলো বৃষ্টি আর বন্যা, আর কাঁচামরিচ তো উৎপাদন হয় নিচু এলাকায়। পানি আর বন্যা যদি হয় তো গাছ মাছ সব তো মরে যাবে না। 2 সপ্তাহ আগে যেরকম দ্রব্যমূল্যের দাম ছিল, আজকে একেবারে আকাশচুম্বী এমন অবস্থা হয়েছে। আমি 20 মিনিট ধরে ব্যাগ নিয়ে ঘুরতাছি, দাম শুনে খালি পিছিয়ে যায়। ওয়েদারের জন্য অনেক টাইমে অনেক ফার্ম থেকে কালেকশন করতে পারে না, আবার সব জায়গায় কারণ থাকে না। রুই মাছ যেরকম আগে বেচতাম 380, এখন আর কি মনে হয় 360, 80, 400-র ভিতরে আর কি। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী শিমুল হোসেন, সরাসরি যাব তার কাছে। শিমুল, দীর্ঘদিন ধরে দেশ জুড়ে টানা বৃষ্টি, বন্যায় উত্তপ্ত সবজির বাজারের উপর সরাসরি প্রভাব পড়েছে এই যে দীর্ঘদিনের টানা বৃষ্টি এবং বন্যা। আমি আছি এই সময় কারওয়ান বাজারের বাজার পরিস্থিতি যদি একটু আপনাদেরকে বলি, যে সবজির বাজারের কথা যদি বলি, সবজি কেজি প্রতি প্রায় বেড়েছে 40 থেকে 50 টাকা। গত সপ্তাহে যে পটল বিক্রি হয়েছে 40 টাকায়, আজকে সেই পটলই বিক্রি হচ্ছে কেজিতে 80 টাকায়। এবং যে লাউ গত সপ্তাহে আমরা 40 টাকা পিস পেয়েছিলাম, আজকে সেই লাউ পাচ্ছি প্রায় 80 থেকে 100 টাকা। এবং হচ্ছে যদি শসার কথা বলি, গত সপ্তাহে আমরা 100 থেকে 120 টাকায় কেজি প্রতি দাম পেয়েছিলাম, আজকে পাচ্ছি প্রায় 200 টাকা কেজি দরে। এবং হচ্ছে টমেটো পাচ্ছি 150 টাকা কেজি দরে। পটল, বেগুনের কথা যদি বলি, গত সপ্তাহে আমরা বেগুন পেয়েছিলাম 60 টাকার মধ্যে, 50 থেকে 60 টাকার মধ্যে, আজকে সেই বেগুন পাচ্ছি 120 টাকা কেজি দরে। এছাড়া যেই সব সবজি রয়েছে, সবগুলো সবজির দামই প্রায় কেজিতে 40 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা বলছে যে দেশে বৈরী আবহাওয়া, বৃষ্টিপাত এবং বন্যার প্রভাবে এই দাম বেড়েছে। ভোক্তা পর্যায়ে, একদম কৃষক পর্যায়ে উৎপাদন কমে যাওয়ায় এর প্রভাব পড়েছে এই বাজারে। এছাড়া যদি মাছ বাজারের কথা বলি, মাছের দামও কিন্তু ঊর্ধ্বগতি। এই কেজি প্রতি প্রায় 30 থেকে 50 টাকা পর্যন্ত কেজিতে মাছের দাম বেড়েছে। রুই মাছ বিক্রি হচ্ছে 360 থেকে 400 টাকা কেজি দরে, কাতলা মাছ বিক্রি হচ্ছে 320 থেকে 360 টাকা কেজি দরে। মুরগির বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে, কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে। এবং ডিমের দামেও কিন্তু এর প্রভাবটা পড়েছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 120 থেকে 135 টাকা পর্যন্ত। ডিমের দামও ডজন প্রতি প্রায় 10 টাকা করে বেড়ে গেছে। তো এই ছিল কারওয়ান বাজার থেকে আমার কাছে সবশেষ। কারওয়ান বাজার থেকে সহকর্মী শিমুল হোসেন। চট্টগ্রামে বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষের জানমাল রক্ষায় সরকার সব ধরনের প্রস্তুতি রেখেছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করে মন্ত্রী কথা বলেন। তিনি বলেন,
বন্যায় সংক্রামক রোগ থেকে মানুষকে রক্ষায় পর্যাপ্ত ওষুধ মজুদ রয়েছে, পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামত করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাইশেও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ দেওয়ার কথা রয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরীর। সবাইকে তো চাল দেওয়া হচ্ছে, রান্না করে খাওয়া দেওয়া হচ্ছে, শুকনো খাবার দেওয়া হচ্ছে এবং এরপরে পুনর্বাসনের কাজ শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যে। এবং পুনর্বাসন কাজ চলবে যতক্ষণ পুনর্বাসন সম্পাদন না হবে পুরোপুরিভাবে, ততক্ষণ পুনর্বাসনের কাজ চলবে। সড়ক যেগুলো ভেঙে গেছে সবগুলো মেরামত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, ইতিমধ্যে সে কাজ শুরু হয়ে গেছে। বন্যার প্রভাব ও শিক্ষার্থীদের ভোগান্তি বিবেচনায় চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে স্থগিত করা হয়েছে আলিম ও ভোকেশনাল পরীক্ষাও। তবে অন্যান্য বোর্ডের পরীক্ষা আগের সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এবারের বর্ষায় স্মরণকালে ভয়াবহ বন্যার সাক্ষী হলো চট্টগ্রাম। বৃষ্টিপাতে ভেঙেছে ৪৩ বছরের রেকর্ড। নাকাল ছিল বন্দর নগরী। এরই মধ্যে চলছে এইচএসসি পরীক্ষা। বৈরী পরিস্থিতিতে চরম দুঃসময় পার করছেন দুর্গত অঞ্চলের পরীক্ষার্থীরা। কখনো হাঁটু জল, কখনো বা কোমর পানি মারিয়ে উপস্থিত হয়েছেন পরীক্ষার হলে। বিশেষজ্ঞরা বলছেন এমন পরিস্থিতি শুধু শিক্ষাক্ষেত্রেই বিপর্যয় আনেনি, প্রভাব পড়েছে ছাত্রছাত্রীদের মানসিক অবস্থাতেও। আবহাওয়া পরিস্থিতি ও শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনায় অবশেষে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চলবে। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের কথা জানায় শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তর্জাতিক বোর্ড সমন্বয় কমিটি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতি, শিক্ষার্থীদের মানসিক অবস্থা ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ। প্রফেসর এমাজউদ্দিন আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। চিন্তা করছি যে আমরা একটা সত্যিকার একটা গণতান্ত্রিক লিবারেল ডেমোক্রেটিক একটা দেশ আমরা গড়ে তুলব। আমরা চেষ্টা করছি, আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি চেষ্টা করছেন এইভাবে মানুষকে, দেশের মানুষকে তার কাছাকাছি চলে গিয়ে তাদের সঙ্গে গিয়ে তাদেরকে উজ্জীবিত করে ঠিক তার পিতার মতোই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের মতোই মানুষকে সংগঠিত করে দেশকে নির্মাণ করবার কাজ করছেন। এবং সেই জন্যই তিনি বারবার যে স্লোগান দিচ্ছেন, এসো আমরা একসাথে কাজ করি, একসাথে দেশ গড়ি, এবং সবার আগে বাংলাদেশে এই স্লোগান নিয়ে তিনি এগিয়ে চলেছেন। প্রফেসর এমাজউদ্দিন আহমদ সাহেবরা সেই মানুষ যারা নিজের জন্য কোনো কিছু চিন্তা করেনি। আমি যখন তার ইউনিভার্সিটির পেছনে ওটা কাঁটাবনে বাসায় যেতাম, দেখতাম যে কী সহজ সরল একটা জীবন, কি সাধারণ একটা জীবন, অথচ একটা অত্যন্ত উঁচু মনের একটা মানুষ। তার জীবনের সমস্ত দর্শন নিয়ে তিনি কাজ করেছেন এই দেশের মানুষের মুক্তির জন্য, এই দেশের কল্যাণের জন্য। আমরা আজকে অনেকগুলো কথা প্রশ্নের সম্মুখীন হচ্ছি। তার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন যে এসছে আজকে, আমার অত্যন্ত সাংবাদিক বন্ধু আমাদের মাসুম ভাই, না আরে এখনই আসলো, যে আমাদের সাংবাদিক বন্ধু আমাকে একটা চিট পাঠিয়েছেন যে আজকে আমার এই বিষয়েও কথা বলা উচিত, সেই জন্য আমি কথাগুলো বলছি। সরাসরি ছিলাম প্রেস ক্লাবে। স্থানীয় সরকার মন্ত্রীর বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সময় সংবাদে আরও থাকছে। ইতিহাস ঐতিহ্য বজায় রেখে পুরান ঢাকাকে আধুনিকায়নের উদ্যোগ। প্রকল্পের খসড়া পরিকল্পনা কমিশনে ৩ মাসের মধ্যে কাজ শুরুর আশা। বাস্তবায়নে জরুরি রাজনৈতিক সদিচ্ছা। এবার ফিফা বিশ্বকাপের খবর।
বিশ্বকাপের মহাকাব্যিক ফাইনালের আগে অনুশীলন করেছে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্রামে ছিলেন মেসি সহ বেশিরভাগ তারকা। তবে দলকে ব্যাক টু ব্যাক শিরোপা উপহার দিতে বড় ভূমিকা রাখতে চান স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। 2024 সালে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা উপহার দেয় স্ট্রাইকার বাড়তি ঘাম ঝরিয়েছেন এদিন। এদিকে ইংল্যান্ডের ডিফেন্ডারদের আক্রমণে ইনজুরিতে পড়েছেন লামিন ইয়ামাল ও পেদ্রো পোরো। ওয়ার্কলোড ম্যানেজমেন্টে আলাদাভাবে প্রস্তুতি সেরেছেন দুজন। তবে এই দুই ফুটবলার খেলবেন বলে নিশ্চিত করেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশন। লুসেইলে মরুর বুকে ঝড় তোলার 4 বছর পর আরও একটা শিরোপা থেকে মাত্র এক ম্যাচ দূরে আর্জেন্টিনা। মহাকাব্যিক ফাইনালে আলবিসেলেস্তের সামনে 2024 সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেন। গত মার্চের ফিনালিসিমার উত্তাপ এবার দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে। বিশ্বকাপের শুরু থেকেই কখনো রেফারি, কখনো আবার ফিফার সুবিধাভোগী দল, এমন অনেক সমালোচনা সঙ্গী হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। তবে একের পর এক ম্যাচে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের গল্প লিখে সমালোচনার দাঁত ভাঙা জবাব দিয়েছে আর্জেন্টিনা। ইংল্যান্ড ম্যাচের পর আরও আত্মবিশ্বাসী কাতার বিশ্বকাপ জয়ীরা। আর্জেন্টিনা প্রমাণ করেছে তারা সুবিধাভোগী দল নয়। উঠতে থাকা ইংল্যান্ডকে মাটিতে নামানোর পর অনেকটাই নির্ভর আলবিসেলেস্তে। সেমিফাইনালের পর প্রথম অনুশীলনে তাই বিশ্রামে ছিলেন দলের প্রাণভ্রমরা লিওনেল মেসি সহ একাধিক তারকা। তবে একেবারেই আলাদা লাউতারো মার্তিনেজ। ইংল্যান্ডের বিপক্ষে অগ্নি পরীক্ষায় তার গোলেই জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। শেষ সময়ে বদলি নেমে প্রতিটা ম্যাচেই আলো ছড়াচ্ছেন। 2024 সালের মায়ামি গার্ডেন্সে কোপা আমেরিকার ফাইনালেও কলম্বিয়ার বিপক্ষে 112 মিনিটে গোল করে আর্জেন্টিনাকে শিরোপা উপহার দিয়েছিলেন এই লাউতারো। ব্যাক টু ব্যাক আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা উপহার দেওয়ার স্বপ্নযাত্রায়ও কান্ডারের ভূমিকা পালন করতে চান লাউতারো। তাই তো প্রস্তুতিতে কোনো ছাড় দেননি ইন্টার মিলান স্ট্রাইকার। প্রতিপক্ষ স্পেন বিশ্বকাপের সবচেয়ে গোছালো দল। পাউ কুবার্সি, মার্ক কুকুরেয়াদের মতো বিশ্বসেরা রক্ষণভাগ, মাঝমাঠে রদ্রি পেদ্রিদের মতো তারকা নিয়ে শিরোপার দাবিদার লা রোহা। 16 বছর পর ফাইনালে ওঠা শিরোপায় রাঙাতে চায় লুই দে লা ফুয়েন্তের দল। নিউ জার্সির ফাইনালের জন্য পুরো দল যখন একপাশে ব্যস্ত অনুশীলনে, তখন আলাদাভাবে প্রস্তুতি সেরেছেন লামিন ইয়ামাল ও পেদ্রো পোরো। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে লুকাস দিগনে ও থিও হার্নান্দেজদের একের পর এক আক্রমণ সহ্য করেছেন ইয়ামাল। হালকা চোট রয়েছে তার ও পেদ্রোর। তাই তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাদের আলাদাভাবে অনুশীলনের সুযোগ দেন কোচ। তবে ফাইনালে এই দুই তারকা খেলবেন বলে নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুশীলন করা বেশ কষ্টসাধ্য ছিল স্পেনের জন্য। নিউ জার্সির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কোচ লুই দে লা ফুয়েন্তে। পারভিন আক্তার, সময় সংবাদ। বিশ্বকাপের ফাইনালে ঠিকই দেখা যাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তাকে দিয়েই বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেওয়া হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ট্রফি জয়ী দলকে যুক্তরাষ্ট্রের ক্রীড়া ঐতিহ্যের চ্যাম্পিয়নশিপ রিং ও উপহার দেওয়া হবে। ট্রাম্প ছাড়াও মেক্সিকো, কানাডার সরকার প্রধান ও স্পেনের রাজা 6ষ্ঠ ফিলিপে ফাইনাল দেখার কথা রয়েছে। কিন্তু কুসংস্কারে বিশ্বাসী আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই আগের ম্যাচগুলোর মতো ফাইনালও নিজ বাসভবনে বসে দেখার কথা জানিয়েছেন। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফির নতুন মালিকের নাম লেখা হবে ইতিহাসে। সব প্রস্তুতি শেষ, সোনালী ট্রফিও পৌঁছে গেছে গন্তব্যে। বিশ্বকাপের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফির যাত্রাও হচ্ছে রাজকীয় আয়োজনে। ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড লুই ভিতো তৈরি করেছে বিশ্বকাপ ট্রফির বিশেষ ট্রাঙ্ক সোনালী ভি, যার অর্থ ভিক্টোরি। বিশেষ চামড়ার আস্তরণ, সোনালী কারুকাজ আর ফিফার স্মারকে সাজানো এই ট্রাঙ্কে করেই ফাইনালের ভেন্যুতে পৌঁছাবে ফুটবল বিশ্বের সবচেয়ে মূল্যবান পুরস্কার। ম্যানহাটনে আয়োজিত প্রদর্শনীতে ট্রফি উন্মোচন করেন। পাশাপাশি বিশ্বকাপের থিম হাতে আঁকা বিশেষ ট্রাঙ্কও প্রদর্শন করা হয়। বিশ্বকাপ ফাইনালের গ্যালারিতেও থাকছে বাড়তি আকর্ষণ। পুরো বিশ্বকাপের কোনো ম্যাচে মাঠে না গেলেও ফাইনালে প্রথমবারের মতো উপস্থিত থাকছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে শুক্রবার ফিফার সংবর্ধনায় অংশ নেওয়ার পর রোববার তিনি সরাসরি দেখবেন স্পেন আর্জেন্টিনার শিরোপা নির্ধারণী লড়াই। জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টই বিজয়ী দলের হাতে তুলে দেবেন স্বপ্নের বিশ্বকাপ ট্রফি। এছাড়া বাকি দুই আয়োজক দেশ কানাডা ও মেক্সিকোর সরকার প্রধানরাও ফাইনালে থাকার কথা রয়েছে। তবে কুসংস্কারে বিশ্বাস করা আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই স্টেডিয়ামে যাবেন না বলে জানিয়েছেন। আগের ম্যাচগুলোর মতো নিজ বাসভবনে বসেই ফাইনাল জয়টাও ঘরে বসে দেখতে চান মিলেই। তিনি না গেলেও স্পেনের রাজা 6ষ্ঠ ফিলিপির ফাইনাল দেখতে যাওয়ার কথা রয়েছে। এদিকে এবারের এই বিশ্বকাপকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সফল আয়োজন বলে দাবি করেছে হোয়াইট হাউস। অন্য দুই আয়োজক কানাডা, মেক্সিকোতেও সফল ফিফা।
তামিম হোসেন, সময় সংবাদ। ঢাকাকে আরবান রিজেনারেশন ধারণায় সাংহাই মডেলে পুনর্গঠন করতে চায় সরকার। প্রকল্পের আওতায় ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ করে প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব PDPP অনুমতির জন্য পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। সবকিছু ঠিক থাকলে আগামী 3 মাসের মধ্যেই কাজ শুরু করবে রাজউক। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এমন প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। পাইলট প্রকল্পের মাধ্যমে আগে জনসম্পৃক্ততা তৈরির পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। পাশাপাশি দুটি শহর, বুড়িগঙ্গা তীর ঘেঁষে রাজধানী ঢাকা আর হোয়াংপু উপনদীর তীরে চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাই। উন্নত ঝকঝকে সাংহাই হলেও এখনও অন্ধকারে নিমজ্জিত পুরান ঢাকা। 52 বাজার 53 গলি খ্যাত পুরান ঢাকার শতবর্ষী ভবন, সরু রাস্তা, অতিরিক্ত জনঘনত্ব, অগ্নিঝুঁকি, যানজট যেন বাসিন্দাদের নিয়তি। ফায়ার সার্ভিস, অসুস্থতায় অ্যাম্বুলেন্স দুটোই সময় মতো পৌঁছানো কঠিন। দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ন পুরান ঢাকাকে করেছে ঝুঁকিপূর্ণ ও অস্বস্তিকর। অনেক জায়গায় পানি জমা থাকে, পানিটা ঠিক মতো যায় না, ঠিক আছে। আর রাস্তাঘাট আর কি যানজট, একটা আগুন লাগলে ফায়ার সার্ভিস ঢুকার কাজ জানে, নির্ঘাত ঝোলে পুরো ছাই। চিপা চাপায় কেমনি একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারবো? একটা ফায়ার সার্ভিস আগুন লাগলে ফায়ার সার্ভিস পাইপ ছাড়া কিছু ঢুকতে পারবো না। এই বাস্তবতা বদলাতে সরকার নিয়েছে পুরান ঢাকার মহাপরিকল্পনা। সাংহাই মডেল অনুসরণ করে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে এলাকাটিকে পরিকল্পিত বাসযোগ্য ও আধুনিক নগর হিসেবে গড়তে চায় সরকার। প্রকল্পের খসড়া এর মধ্যে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। শিগগির প্লট ভিত্তিক কার্যক্রম শুরুর আশা কর্তৃপক্ষের। হংকং, সাংহাই, টোকিও সিটি পরিবর্তন আসছে। আমরা চাই যে সেই আদলে ওল্ড ঢাকার ঐতিহ্যকে সংরক্ষণ করে আমরা নিতে চাই। প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছে একটা মৃতপ্রায় যে একটা নগর জীবন, সেটাকে আমরা একটা পুনর্জীবন করে একটা আরবান লাইফ, একটা ডাইনামিক লাইফ আমরা দিতে চাই। বিশেষজ্ঞরা বলছেন, পুরান ঢাকা আরবান রিজেনারেশন ইতিবাচক, তবে প্রথমে ব্লক ডেভেলপমেন্ট করে পাইলট প্রকল্প বাস্তবায়ন করে জনগণকে সম্পৃক্ত করতে হবে। এ ধরনের মেগা প্রকল্পে রাজনৈতিক সদিচ্ছা থাকাও গুরুত্বপূর্ণ। পাবলিক, প্রাইভেট এবং পিপলস পার্টিসিপেশন, এইটার মধ্যে দিয়ে একটা নতুন ধারণা তৈরি করা জরুরি। ভিত্তিতে যদি 4-5টা কর্মসূচি ভিত্তিক বড় বড় প্রকল্প সরকার, ন্যাশনাল হাউজিং অথরিটি অথবা রাজুকের মাধ্যমে আজকে নেয়, আগামী 3 বছরের মধ্যে সিঙ্গাপুরের মতো একটা বড় পরিবর্তনের ধারা সূচিত হবে। পুরান ঢাকার এই পুনর্গঠন প্রকল্প বাস্তবায়নে প্রাক্কালিক ব্যয় ধরা হয়েছে 5,258 কোটি 40 লাখ টাকা। আগামী 3 মাসের মধ্যেই প্রাথমিক কাজ শুরুর সম্ভাবনা রয়েছে। আধুনিক নগরের স্বপ্ন দেখে পুরান ঢাকাবাসী, তবে তাদের প্রত্যাশা তাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি অক্ষুণ্ণ রেখে সরকার যাতে যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করে, এতে দেশের সংস্কৃতির সাথে আধুনিক জীবনের এক মেলবন্ধন ঘটবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়ন এবং গ্রুপ অফ 77 অ্যান্ড চায়না পাশে থাকার আশ্বাস দিয়েছে। জাতিসংঘ সদর দফতরে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান রাষ্ট্রদূত স্টাভ্রোস ল্যাম্ব্রিনিডিস এবং G77 অ্যান্ড চায়নার চেয়ার ও জাতিসংঘে ইউরোগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লাউরা দুপুই লাভাসেরের সঙ্গে পৃথক বৈঠকে সমর্থনের কথা জানান তারা। বৈঠকে বাণিজ্যমন্ত্রী এলডিসি উত্তরণের প্রস্তুতি কাল 3 বছর বৃদ্ধির জন্য বাংলাদেশের অনুরোধের যৌক্তিকতা তুলে ধরেন। বলেন, চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি খাতের চ্যালেঞ্জ এবং কাঠামোগত সংস্কারের সফল বাস্তবায়নের স্বার্থে অতিরিক্ত সময় প্রয়োজন। সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক খাত শক্তিশালীকরণ, অবকাঠামো উন্নয়ন, অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধি এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথাও জানান মন্ত্রী। নোয়াখালীর নিঝুম দ্বীপে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধারে পুলিশ ও নৌ পুলিশের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা 11টার দিকে দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপের কেওড়া বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখেন তারা। লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়, তবে রাত পেরিয়ে সকাল হলেও মরদেহটি উদ্ধার করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, মরদেহ উদ্ধারে দুই বাহিনীর মধ্যে সমন্বয়হীনতার কারণে দীর্ঘ সময় ধরে লাশটি পড়ে আছে।
এদিকে পুলিশ বলছে ঘটনাস্থলটি নদীর কাছাকাছি হওয়ায় এটি নৌ পুলিশের আওতাধীন। খবর পেয়ে নৌ পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করতে যায়। বাগানটি সড়ক থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এবং জোয়ারের পানি থাকায় মরদেহ উদ্ধার সম্ভব হয়নি। বর্ষা উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় নাচের ছন্দে চলছে নৃত্য উৎসব ঘনঘটা। চারুকলা অনুষদ ও অর্থী আহমেদ ডান্স একাডেমির যৌথ প্রযোজনায় বকুলতলায় আয়োজন করা হয় নৃত্য উৎসবের। বর্ষার সৌন্দর্য উদযাপন করতে আয়োজিত বিশেষ পরিবেশনায় অংশ নিয়েছেন 3 থেকে 70 বছর বয়সী 3 শতাধিক অপেশাদার নৃত্যশিল্পী। যেখানে বয়স কোনো বাধা নয়, শুধু স্বপ্নকে ডানা মেলতে দেওয়া হয়েছে। এই আয়োজনে ভিন্ন মাত্রা দিতে পোশাকেও রাখা হয়েছে বর্ষার আবহ। উৎসবের আয় বন্যা কবলিত মানুষের সহায়তায় ব্যয় করার কথা জানিয়েছে আয়োজকরা। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘিরে আবারও বেড়েছে উত্তেজনার পারদ। ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস, চাবাহার বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সামরিক স্থাপনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন, বিমানবন্দর ও ব্রিজ। আহত অন্তত 9 জন। জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু বানানোর দাবি করেছে তেহরান। সমঝোতায় পৌঁছাতে ইরান এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও তীব্র হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে টানা 6ষ্ঠ রাতের মতো সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ইরানি গণমাধ্যম জানায়, হামলার পর কেশম দ্বীপ, বন্দর আব্বাস, চাবাহার সহ বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে ইরানের একটি বন্দরের দিকে এগোতে থাকা তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে অকেজো করে দেয়ারও দাবি করেছে মার্কিন বাহিনী। তবে থেমে নেই ইরানও। মার্কিন হামলার জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেহরান। এরই মধ্যে সংঘাত আরও বিস্তৃত হলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, বিদ্যুৎ কেন্দ্র, সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন। সামরিক উত্তেজনার মধ্যেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকার দাবি করেছে ওয়াশিংটন। হোয়াইট হাউস জানায়, তেহরান এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, মার্কিন সামরিক অভিযানে বড়ায় ইরান চুক্তির পথেই এগোতে চাইছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে দিতে ইসরায়েল সরকার অর্থায়নের মাধ্যমে বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছে। একই সময়ে কাতার ও সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেয়ার বিষয়ে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনকে মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। চলমান উত্তেজনার মধ্যে হামলার আশঙ্কায় ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে বাগদাদের যুক্তরাষ্ট্রের দূতাবাস। একই সঙ্গে নিরাপত্তা হুমকির কারণে ইরাকের উত্তরাঞ্চলের বৃহত্তর খোরমুর গ্যাস ক্ষেত্রের উৎপাদন সাময়িকভাবে বন্ধ করেছে পরিচালনাকারী প্রতিষ্ঠান। নাসরিন রুমি, সময় সংবাদ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কায় 3 শিক্ষার্থী সহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4 জন। শুক্রবার সকালে কর্ণসুবর্ণ স্টেশন ও গোবিন্দপুর লেভেল ক্রসিংয়ের মাঝামাঝি এলাকায় দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় স্কুল ভ্যানটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান 3 শিক্ষার্থী ও এক স্থানীয় বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় আরও 3 শিক্ষার্থী ও গাড়ির চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় উত্তেজিত হয়ে পড়েন গ্রামবাসীরা। দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। এদিকে নিহতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আলজেরিয়ায় একটি এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল 11 জনের। বৃহস্পতিবার আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মদিয়া এলাকায় ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আব্দেল মাজিদ তেব্বুন। আহতদের দেখতে রাজধানীর দুটি হাসপাতালে যান প্রধানমন্ত্রী সিফি গরিব।
দেখছেন সময় সংবাদ। বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজের খবর। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। হারলেই সংক্ষিপ্ত সংস্করণে টানা দ্বিতীয় সিরিজ হারবে টাইগাররা। যে কোনো মূল্যে জয় পেতে মরিয়া বাংলাদেশ। বুলাওয়েতে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল 4:30টায়। হঠাৎ করেই কি যেন হয়ে গেল টিম বাংলাদেশের। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ক্রিকেটাররা যখন আলোচনার বাইরে, তখন জিম্বাবুয়েতে ভিন্ন এক রূপ শান্ত মিরাজ হৃদয়দের। যে দলটা ঘরের মাটিতে স্পোর্টিং উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে, সেই দলটাই কিনা কুল কিনারা খুঁজে পাচ্ছে না জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে। টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডেতে আশা ছিল ঘুরে দাঁড়ানোর, অথচ প্রথম 2 ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয় টাইগারদের। এরপর টি-20তে দুর্দান্ত ফর্মে থাকা দলটা দিশাহীন আফ্রিকার দেশে। যদিও ঘরের মাটিতেও সিরিজ হেরে গিয়েছিল তারা। নিয়মিত অধিনায়ক লিটন দাসের ইনজুরিতে যেন সবকিছু এলোমেলো। প্রথম টি-20তে সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত 32 রানে হেরেছে টাইগাররা। অজিদের কাছে সিরিজ হারের পর চোখ রাঙাচ্ছে আরও এক সিরিজ হারের। ঘরের মাটিতে আফ্রিকার দেশটিও আছে দুর্দান্ত ছন্দে। টাইগার বোলাররা ভালো শুরু এনে দিলেও ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয়েছে। প্রথম টি-20তেও টপ অর্ডার ব্যর্থ হয়েছে রান করতে। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সিমন্স বাহিনীর সামনে। তানজিদ তামিমের সবশেষ 5 ম্যাচে সর্বোচ্চ রান 30, আর 7 ম্যাচ আগে পেয়েছিলেন 50। আরেক ওপেনার সাইফ হাসান আছেন ব্যর্থতার বৃত্তে। গেল বছর অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে পেয়েছিলেন 50, এরপর এক ম্যাচে সর্বোচ্চ 42। তাছাড়া নামের সুবিচার করতে পারছেন না এই ডানহাতিও। ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া তাওহিদ হৃদয়ও রান খরায়। পারভেজ ইমন, নুরুল হাসান সোহানরাও ব্যর্থ। শেষ ম্যাচে আশা দেখিয়েছিলেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা ইয়াসির আলী রাব্বি। মূলত বাংলাদেশ ধুঁকছে ব্যাটিংয়ে। বল হাতে দুর্দান্ত সূচনা দিচ্ছেন তাসকিন আহমেদ, নাহিদ রানারা। সাইফুদ্দিন সুযোগ পেয়েছেন মুস্তাফিজের ইনজুরিতে, উইকেট পেয়েছেন তিনিও। স্পিনে কিছুটা দুর্বলতা থাকলেও বোলিংটা আশা দেখাচ্ছে বাংলাদেশকে। প্রথম ম্যাচ হেরে খাদের কিনারে টাইগাররা। যে কোনো মূল্যে এই ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে চায় সিমন্স বাহিনী। ব্যর্থতার সফরে অন্তত সংক্ষিপ্ত সিরিজটা নিজেদের করতে চায় বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বন্যার প্রভাব রাজধানীর বাজারে। কম সরবরাহের অজুহাতে সবজির দাম দ্বিগুণ। ঊর্ধ্বমুখী ডিমের দর ডজনে বেড়েছে 10 টাকা। নওগাঁয় বাড়ছে সরু চালের দামও। চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত 7 লাখ মানুষ। দ্রুত পুনর্বাসনে কাজ করছে সরকার। পতেঙ্গায় ত্রাণ দিয়ে অর্থমন্ত্রী। চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত। মহাকাব্যিক ফাইনালের আগে অনুশীলনে আর্জেন্টিনা স্পেন। বিশ্রামে মেসি, ইনজুরি থাকলেও খেলবেন ইয়ামাল পেড্রো, নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন তারেক হাসান শিমুল। ধন্যবাদ ইমরান। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।